হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের তৃতীয় অংশ। বাড়ি থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টানে আলভি। শীষ বাজাতে বাজাতে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। শীষ বাজালে টেনশন কমে আলভির, রিল্যাক্স ফিল করে তখন। এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, আলভি, তোর ইগো খুব শীঘ্রই তোকে বউ ছাড়া করবে। বউয়ের আদর পেতে চাইলে তোর ইগোকে নিজের জীবন থেকে আউট কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা যা বলেছিল আর শর্ত দিয়েছিল সেসবের পর কোন মুখে এখন বলবে আমি তালাক দিব না, আমি মায়ার সাথে সংসার করব। জোর করে আরভি বলতে চাইলে ওর ইগো বারবার বাধা দিচ্ছে। এক কথা একবার বলে এখন আরেকটা বলতে পারছে না। বাড়ির কেউ তো একটা বার বলতে পারে, আর একবার ভেবে দেখো আলভি, কোনোভাবে মায়ের সাথে জীবনটা পার করা যায় না? কেউ তো একটা বার বলতে পারে এই কথাগুলো। এতদিন তো খুব বলতে পেরেছে, এখন কেন বলছে না? খাবার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দিবে মায়াকে তালাক দিবে না, কিন্তু যখন বলার সময় হলো তখন আর বলতে পারলো না। তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বোঝালো এমন করলে চলবে না, বলতে তো হবেই। কিন্তু ওই যে ইগো, এই ইগো ওকে বলতে দিচ্ছে না। কি করবে বুঝতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন ওই কাঠফাটা রৌদ্রে রাস্তায় হাঁটছে। আলভির উপর রেগে আলতাব মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন জুতাপিটা করতেন বোধহয়। বাড়িতে আসার আগে হম্বিতম্বি করলো, শর্ত দিল, আর এখন রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ আরও বাড়তেই থাকবে। ভেবেছিলেন ছেলেটা বোধহয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের উপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরাবে বোধহয়। তালাক দিবে না, সংসারও করবে না। মায়াকে কি ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়ে দিতে না পারে। প্রতিশোধ নিচ্ছে বোধহয় সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে রাতে আলভির ঘাড় ধরে তালাক বলিয়ে ছাড়বেন। আগামী এক সপ্তাহের মধ্যে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন। নরম পেয়ে তো ছেলে এখন পিণ্ডি চটকাচ্ছেন ওনার। আলতাব মাহমুদের পেছন পেছন ঐশী রহমানও রুমে চলে যান। নাহার বেগম নিজেও রুমে চলে যান। শুধু বসে রইলেন মাহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে, ওঠার শক্তি বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না, ঠিকভাবে মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। ১৩ বছর আগে যখন ঐশী রহমান কেঁদে কেটে ইমোশনাল হয়ে তাকে বলেছিল মায়াকে সে ছেলের বউ করতে চায়, মাহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখনও ছোট, তাই না? এখন এমন করে, বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে। মায়ার স্বভাব পরিবর্তন হবে। এখন বিড়িয়ে পড়িয়ে রাখবো, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভি আস্তে আস্তে পরিবর্তন হবে, মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান, আর সেদিনই বিয়েটা হয়ে যায়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তর কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায়। মায়াও ছোট থেকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা শুনেছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকজনই জানতো আলভি আর মায়ার বিয়ের কথা। এক কান দুকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা। তারাই সুযোগ পেলে দু চার কথা শুনিয়ে দিত মায়াকে, যদিও পরিবারের কারোর সামনে বলতে পারতো না। মায়াকে একা পেলে বলতো। স্কুল কলেজ আর এখন ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয় বিয়ে করে বর ফেলে দেখে চলে গেছে, দ্বিতীয়বার দেখতেও আসেনি, কথাও বলেনি, আর কোনোদিন আসবেও না। কোনো সুন্দরী বিদেশিনীকে বিয়ে করে নিয়েছে নিশ্চয়। আগে কেউ কিছু বললে একা একা কাঁদত, আস্তে আস্তে বাইরের মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকে বের হতে চায় না তো, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় না, স্কুল কলেজ যেতে চাইতো না। সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন শুরু করে। ছোটবেলায় মায়া চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয়। মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে।
কেউ কিছু বললে খ্যাক খ্যাক করে ওঠে। এখন রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন আর, তবে চঞ্চলা ছটফটে স্বভাবটা এখনো আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর। মাহিদ ওকে খেপায়, মায়াও খেপে যায়। ধরতে পারলেই হলো, বড় ভাই তো কি হয়েছে, রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল। মাহিদ তার হাত থেকে পানির বোতলটা কেড়ে নিয়ে আগে খেয়েছে। ব্যাস হয়ে গেল। মায়া রেগে ওকে মারতে গেলে দৌড়ে শুরু করে মাহিদ। মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়ে দৌড় শুরু করেছিল আর ছুঁড়ে মেরেছিল আলভির মাথায়। বেচারা এতগুলো বছরের ভুলের শাস্তি। মাথার ডিম ফাটিয়ে মায়া উদ্বোধন করেছে। আরও কি কি আছে কপালে কে জানে। মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে, দুই চোখ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে, উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে, কষ্টগুলো ঘুরে ফিরে বারবার কেন ওর কাছেই আসে। শুধু চোখের পানি মুছে নেয়, কাঁদবে না। ওর তো দোষ নেই, সব দোষ পরিবারের আর তাদের ছোট্ট একটা ভুল। আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়লেন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছে ঐশী রহমান। চোখ দুটো এখনো পানিতে টইটুম্বুর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছ কেন? আলভিকে আর একটাবার বোঝানো যায় না? এরকম করছো হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না, মুখ ফুটে বলতে পারছে না, তাই এমন করছে। তুমি ওকে জন্ম দিলেও এখনো চেনোনি ঐশী। ওর মস্তিষ্কে নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি এঁটে রেখেছে, প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে। তুমি ভুল বুঝছো ওকে। একদম না, ঠিক বুঝেছি আমি। আর একটা বার বলো তো দেখি। আমি কিছু বলতে পারবো না। আমি বলবো? আলতাফ মাহমুদ একটু চুপ থেকে বললেন, মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন, তারপর বসা থেকে উঠে বললেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে বলো। কোথায় যাচ্ছ? আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ। প্রবেশ করেন মায়ার রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকুনি দিয়ে দেখে নিচে গেল নাকি। পিছন ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম হতে বের হচ্ছে। কিছু বলবে আব্বু? হুম, কিছু কথা ছিল তোর সাথে। বলো। খাটে বসে। আগে মায়া হাত মুখ মুছে খাটে বসে। ওর পাশে বসে আলতাফ মাহমুদ। ঐশী রহমান ঝিম ধরে নিচের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন কাউকে বলেনি মনের কথাটা। নিজের মনের মধ্যে মনের কথা ভেতরে রেখে দিয়েছিলেন। 13 বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসার ছোট মেয়ে মিলার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতন মনে করেই লালন পালন করেছেন। মনে মনে ছেলের বউ হিসাবে মেনে নিয়েছেন। আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না। আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলে, না, আজকে মায়া আর আলভির বিয়ে দিতে হবে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হয় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে দুজনকে রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। আলভির ফুপু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয়। আলভি বাড়িতে ফেরার সাথে সাথে জোর করে ধরে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের। সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। মনোযোগ ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিদ। মনোযোগ দিয়ে টাইপিং করছে আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ঘেমে নিয়ে শরীর চিটচিট হয়ে গেছে। শাওয়ার নিতে হবে, বাইরে এত গরম সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শীতল করে গা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোজা চলে যায় বেলকুনিতে। ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। গায়ের টি-শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয়। পারফিউম হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশী রহমানের। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায়। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ান। 10 মিনিট আগেও এসেছিলেন। আলভি ওয়াশরুমে ছিল,
তাই চলে গিয়েছেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে আম্মু? মলিন মুখে বলেন, তুমি কতদিন আছো বাংলাদেশে? 1 মাস। এতগুলো বছর পর এসে মাত্র 1 মাস? মায়ের মলিন মুখটা 2 হাতে আগলে ধরে চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙ্গুলের সাহায্যে মুছে দেয়। ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকতে পারবো না, আবার আসবো। ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কেন যেন ছেলের মুখের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার। একটু একটু দেখে মন ভরছে না। ঐশী রহমানের চোখ বেয়ে কলকল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ছে। ছেলের 2 গালে হাত রাখেন, সারা মুখে হাত বুলান। আলভি যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখনও সেইভাবেই ডেকে ওঠেন, আব্বা, আমার আব্বা। তুমি এতগুলো বছর কেন আমার কাছ থেকে দূরে ছিলে? তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে? আমার বুকটা যে হাহাকার করত আমার আব্বাকে বুকে নেওয়ার জন্য। আব্বা গো, তুমি এত বড় শাস্তি কেন দিলে আমাকে? আমি ভুল করেছিলাম, তোমার সাথে অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিবে আব্বা? আব্বা, তুমি এত পাষাণ কেন? আমার কথা তোমার একটুও মনে পড়েনি আব্বা? 11টা বছর তুমি আমার সাথে কথা বলনি আব্বা। আমু, শান্ত হও, কাঁদছো কেন এভাবে? অসুস্থ হয়ে যাব তো, শান্ত হও। আমি এসেছি তো, এখন থেকে ঘন ঘন আসবো, শান্ত হও এখন। ঐশী রহমান শান্ত হতে পারেন না। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেকে দেখার পর থেকে একটা বার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন। ছেলের শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা না বললেও ছেলে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে সে নিজের কান্না আটকে রাখতে পারছিল না। সারা রাত কেঁদেছেন, আজ সারাদিন একটু পর পর কেঁদেছেন। ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর পর দেখেছেন। কয়েকবার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন শুনল বাড়িতে ফিরেছে তখন ওই রুমে এসেছিলেন। কিছু সময় বসেছিলেন। ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলেই নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ বোঝালেন। আলভিকে যেন একটাবার তিনি বলেন মায়ার সাথে সংসার করার কথা। আলতাফ মাহমুদ ছাপ সাপ না করেছেন। এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে। কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারেন না ঐশী রহমান। দাঁড়িয়ে থাকতে পারছেন না। আলভি মাকে ধরে নিয়ে খাটে বসায়। বেডসাইড টেবিলের উপরে রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায়। পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কষ্ট হচ্ছে তো তোমার? সরি, 1000বার 1,00,00,000,000বার সরি। আর কোনো কষ্ট দেব না তোমাদের কাউকে। ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসেছে সবাই, শুধু নেই মায়া। ও এখনো রুম থেকে বের হয়নি। মাহিদ গিয়ে ডেকে এসেছে 2 বার। মায়া রুম থেকে বের হয়। সে কেন লুকিয়ে থাকবে? চোরের মতো, খুনির মতো, আসামির মতো লুকিয়ে বসে থাকবে? ও তো চুরি করেনি আর না খুন করেছে। তাহলে কেন আলভির জন্য রুমবন্দি হয়ে থাকবে? অনেক থেকেছে বাড়ি বন্দি, রুমবন্দি হয়ে, আর না। সিনা টান টান করে সিঁড়ি বেয়ে নেমে আসে মায়া। কাউকে ভয় পায় না, আর না কাউকে পরোয়া করে। এখন ওই আলভিকে তো মোটেও ভয় পায় না। শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে, বুক কাঁপে, নাম শুনলে বুকের ভিতর দিরিম দিরিম করে, তাছাড়া আর কিছুই হয় না। নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায়, খাবার খাওয়ায় মনোযোগ দেয়। অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ। মাথার উপরে ফ্যানটা শুধু ভয়াবহ শব্দ তুলে ঘুরছে। 9টার মধ্যে সকালের খাওয়া শেষ। আলতাফ মাহমুদ আলভির হাত শক্ত করে চেপে ধরেন। এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না। একটা না একটা বিহিত করতেই হবে এখন। হয় তালাক দিক, নয়তো সংসার কর। এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছে কেন আব্বু? আমি কোনো বাচ্চা ছেলে না, আর না কোনো মেলায় রয়েছি যে হারিয়ে যাব। হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। কোনো চালাকি নয়। কি চালাকি করলাম? সবাই সোফায় বসে। আলভিকে টেনে নিয়ে সোফায় বসায়, নিজেও বসে। তুমি কি চাইছো? আপাতত ঘুমাতে চাইছি। চরম বিরক্ত আলতাফ মাহমুদ। মায়াকে তালাক দাও এখন। আমি তালাক দেওয়ার পর কি করবে? মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। ছেলে দেখেছো? হ্যাঁ। ছেলে মায়াকে দেখেছে? হ্যাঁ। ছেলের বাড়ি কোথায়? থাকে কোথায়? কি করে? নাম কি? দেখতে কেমন?
এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলভির দিকে। তা দিয়ে তোমার কি কাজ? তোমার কাজ তুমি করো। দ্রুত বলে ফেলো বাক্য তিনটা। ছেলের পিক দেখাও আমাকে। কেন? আমি দেখব তাই? আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখান। আলভি মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখে পছন্দ হয়নি বলে। কি? ছেলেটাকে দেখতে কেমন? তোমার চেয়ে বেশি সুদর্শন। আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই। যার সাথে বিয়ে হবে সে পছন্দ করলেই হলো। আলভি মনে মনে বলে, আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না? আর এই ছেলে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম? দুদিন পরেই তো টাক হয়ে যাবে। ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয়। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি মায়াকে তালাক দেব না। ও আমার বউ। আমার বউই হয়ে থাকবে সারা জীবন। কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাত প্রায় 11টা বেজে গেছে। আলভির ঘুম আসছে না আজ এখনো। শোয়া থেকে উঠে বসে হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে বেলকুনির দিকে আগায়। নিঃশব্দে কয়েক কদম এগিয়ে দাঁড়িয়ে যায়। রুম থেকে বেরিয়ে আসে। লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেয়। যদি কেউ সামনে চলে আসে? বলা তো যায় না। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ভাবে ও ড্রয়িং রুমে থেকে চলে আসার পর কি কথা হয়েছে সকলের মধ্যে। সকলের রিয়াকশন কেমন ছিল? বিশেষ করে মায়ার। সবাই নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়েছে, সাথে শকড। সকালে এই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ মত পরিবর্তনের কারণটা জানতে চাইবে। তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যেন হতে না হয়, তাই দ্রুত নিজের রুমে এসে ডোর লক করে দিয়েছিল। ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ডাকেনি ওকে। সবাই কি স্বাভাবিকভাবেই নিয়েছে, নাকি অন্য কোনো কারণে চুপ করে রয়েছে? ছাদের কাছাকাছি আসতেই পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ছাদে উঠে আসে। তখনই ওর কানে ভেসে আসে কোনো এক মেয়েলি গলায় বিষাদ মিশ্রিত গান। জানি না কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না। আলভি মনোযোগ দিয়ে শোনে গানটা। কণ্ঠস্বর পরিচিত। এটা মায়ার গলার স্বর। মায়া এত রাতে ছাদে কি করছে? আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে? অন্ধকার রাতে ছাদের টিমটিমে আলোর একটি লাইট জ্বলছে। যেদিক থেকে গলার স্বর ভেসে আসলো সেদিকে তাকিয়ে আছে আলভি। ছাদের কার্নিশে রেলিংয়ে ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া। আলভি মায়ার দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খেতে শুরু করেছিল। সেই অভ্যাস এখনো রয়ে গেছে। কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না। তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া। অন্ধকার আকাশ পানে হাত বাড়ায় মায়া। যোজন যোজন দূর থেকে যেন ছুঁতে চায় ওই তারাগুলোকে। ছুঁতে পারে না তারাগুলো। হাত গুটিয়ে নেয়। আকাশ পানে তাকিয়ে ধীর মলিন স্বরে বিড়বিড় করে বলে, আল্লাহ, আমার সাথে এমন কেন করছো তুমি? আমি কি বিশাল কোনো পাপ করে ফেলেছি? তুমি এত কষ্ট কেন আমাকে দাও? একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয়। তুমি কেন ফিরে এলে? দূরে ছিলে সেই তো ভালো ছিল। স্বপ্নে তোমার সাথে সংসার করতাম, কল্পনায় তোমায় দেখতাম, ভাবতাম সেটাই আমার জন্য ভালো ছিল। আমাকে একা এক আকাশ সমান যন্ত্রণা দেওয়ার জন্য কেন ফিরে এলে? আর কত পোড়াবে আমাকে? দূরে থাকতে, কোনোদিন সামনে না আসতে, তোমার অপেক্ষাতে না হয় এক জীবন পার করে দিতাম। তুমি ফিরে এলে আমার সাথে সংসার করার জন্য না, তালাক দেওয়ার জন্য। কি মনে করে আবার বলছো তালাক দিবে না?
আমাকে কষ্ট দেওয়া কি শেষ হয়নি? আরও যন্ত্রণা দেওয়া বাকি রয়ে গেছে? রাগ কমেনি তোমার? তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো তোমরা সবাই। আর কত সহ্য করব আমি? সব দোষ কি শুধুই আমার? কারো কোনো দোষ নেই? তোমার কি দোষ ছিল না? সব সময় আমরা মেয়েরাই কেন সাফার করব? এই সমাজ সব সময় কেন মেয়েদের দোষ দেখে? তুমি জানো কি, আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত, আমাকে কথা শোনাতো। 9 বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তোমার তার ধারণা এই পরিবারের সবার বাইরে। আমি আর সহ্য করতে পারছি না, এসব সহ্য করতে পারবো না আমি। হারিয়ে গেছি আমি। এখন তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি? জানি না। তুমি তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলেছ তাও বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলো না কিছু। আমি এখন মুক্তি চাই এসব থেকে, বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি চাই না তোমার বউ হয়ে থাকতে। আমাকে মুক্তি দিয়ে দাও তুমি। কথাগুলো বলতে বলতে চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। সব কিছু এখন অসহ্য লাগে। শুয়ে থেকেও ঘুম আসছিল না। রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে উঠে এসেছে। রাতে এই বাড়ির কেউ ছাদে আসে না। মায়া বসে থাকে দূর আকাশ পানে তাকিয়ে। অর্ধেক রাত পার করে দেয়, গলা ছেড়ে গান গায়, ফোনে গান শোনে, একা একা কথা বলে। এইসব ওর নিত্যদিনের সঙ্গী। বিড়বিড় করে আবার বলে, মুক্তি চাই আমি। বিয়ে সংসার শখ মিটে গেছে আমার। একটা রাত ভালোভাবে ঘুমাতে চাই। একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই। আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো। এত রাতে ছাদে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? হঠাৎ পুরুষালী গম্ভীর গলার স্বর শুনে ভয়ে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায়। ওর সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া বলিষ্ঠ গঠনের একজন পুরুষ মানুষ। মায়া কাঁপা কাঁপা গলায় বলে, কে? আমি। মায়া বুঝতে পারে এটা আলভি। আলভি এত রাতে ছাদে কেন এসেছে? মায়া দ্রুত আলভির সামনে থেকে সরে যায়, দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছন থেকে আলভি এগিয়ে যেতে যেতে বলে, মায়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। আমার কথা শোনো, দাঁড়াও। মায়া দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ার পালিয়ে যাওয়া। ওর কথাগুলো তো শুনে যাবে না কি? সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না, তাই দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল। মায়া সোজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে। ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ওর পুরা শরীর থরথর করে কাঁপছে। একেতে হঠাৎ কথা বলায় ভয় পেয়ে গেছে, তার উপর ওটা আলভি। নিজের হাত পায়ের দিকে তাকায়, অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো। পানি খাওয়া প্রয়োজন। দৌড়ে এসে এখন দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। হামাগুড়ি দিয়েই পানির কাছে এগিয়ে যায়। ঢক ঢক করে পানি পান করে পুরোটা। গ্লাস বেডের উপর রেখে বেডের সাথে হেলান দিয়ে বসে। আলভি সামনে আসলে এমন কেন হয়? আলভি হেঁটে গিয়ে রেলিংয়ের উপর বসে দ্বিতীয় সিগারেট ধরায়। মায়ার গলা স্বর শুনে বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে। এভাবে হঠাৎ কথা বলা উচিত হয়নি, কিন্তু বিড়বিড় করে কি বলছিল সিগারেটের বিষাক্ত ধোঁয়া খোলা আকাশের দিকে উড়িয়ে দেয়। মায়ার সাথে কথা বলতে হবে। ডাইনিং টেবিল আর সোফায় মায়ার চোখ মুখের দিকে খেয়াল করেছিল। মায়ার চোখে মুখে স্পষ্ট রাগের দেখা যাচ্ছিল। ওর উপর রেগে আছে হয়তো, আর রেগে থাকাটাই স্বাভাবিক। সিগারেট শেষ করে রেলিংয়ের উপর থেকে নেমে দাঁড়ায়। 2 হাত পকেটে গুজে সামনের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে, শীষ বাজাতে বাজাতে। করিডোরে আসতেই সামনে পড়ে আলতাফ মাহমুদ। ওনাকে দেখে আলভির পা দুটো থেমে যায়। আলতাফ মাহমুদের পা দুটো থেমে গেছে আগেই। অবাক হয়ে বলেন, তুমি ঘুমাওনি এখনো? ওদিকে কোথায় গিয়েছিলে? আলভি কথা বলে না। সিগারেট খেয়েছে একটু আগে। এখন কথা বলে আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবেন। ছাদে গিয়েছিলে নাকি? আলভি মাথা নেড়ে হ্যাঁ বলে। আজকে ঘুম পায়নি? তখন তো কাউকে কিছু বলতে না দিয়ে রুমে এসে ডোর লক করে দিলে। এখন না ঘুমিয়ে ছাদে কি করতে গিয়েছিলে? আলভি এবারেও চুপ করে রইল।
এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে যায় আলতাফ মাহমুদের। এই ছেলেটা এমন কেন হয়েছে? কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, কেউ কিছু জিজ্ঞেস করবে বলে আগে কেটে পড়ে সেখান থেকে। এই ছেলে নিজেকে কি মনে করে, আমেরিকার প্রেসিডেন্ট? চলন বলন দেখলে তাই মনে হয়। কথা বলছো না কেন? মুখে কুলু পেটেছ? কথা আছে তোমার সাথে, নিচে চলো। আলবি ওর বাবাকে কস করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তোমাদের সকলের যত কথা আছে, প্রশ্ন আছে, সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো আর উত্তর দেব। এখন অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি এখনই কথা বলতে চাই, সকালে বলবো বলে নিজের রুমে ঢুকে যায়। ডোর লক করে ফুস করে শ্বাস ছাড়ে। ভাগ্য ভালো গন্ধ পায়নি। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে। পরদিন অন্ধকার অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে উঠে আলভি। ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য। জগিং করে বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে বসে দুই ভাই কিছু একটা নিয়ে কথা বলছে। আলভিকে দেখে আলতাফ মাহমুদ সোফায় বসতে বলে। আলভি বলে, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি, ঘামে শরীর ভিজে গেছে। না, আগে কথা বলবে, তারপর ফ্রেশ হতে যাবে। জাস্ট 10 মিনিট লাগবে, ফ্রেশ হতে যাব আর আসবো। তোমরা দুজন নিজেদের কথা শেষ করো ততক্ষণে। কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে 15 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, শুধু মায়া আর মানতাসা নেই। আলভি সোফায় বসে। গতকাল রাতে কি বললে? ক্লিয়ার করে বলো। বলেছি আমি মায়াকে তালাক দেব না সেটা তো বুঝতে পেরেছি। কেন দিবে না সেটা খোলাসা করো। সম্পর্কটা এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। হয় সংসার করো, নয়তো মুক্তি দিয়ে দাও। আমি মায়ার সাথেই সংসার করব। রাতে আলবির কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল, এখন যেন তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে। রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন আলভি তালাক দিয়ে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। ছেলে আগে দেখে রেখেছেন, মনে মনে সব কিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি। এখন তালাক দিবে না, সংসার করবে না, অন্য কোথাও বিয়েও হতে দিবে না। সারা জীবন এইভাবে ঝুলিয়ে রাখবে। সবাই ভেবেছিল আলভি সব কিছু জেনে নিজের রাগ আর জেদের কারণে অমন কথা বলেছে, কিন্তু এখন তো দেখছে অন্য কিছুই। নাহার বেগম বললেন, তুই কি বললি? তুই আবার বল। বলেছি আমি মায়াকে তালাক দেব না, ওর সাথেই সংসার করব, বাকি জীবনটা কাটাবো। নাহার বেগমের কুঁচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে উষ্ণতায় প্রসারিত হয়ে চোখে মুখে ফুটে উঠেছে। ঐশী রহমানের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। মাহবুবা মেহেরের চোখে মুখে একই রকম হাসি। তার মেয়ের এলোমেলো জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে। মাহির বলে, তুই তো মায়াকে তালাক দেওয়ার জন্য এদেশে এসেছিস, তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছিস কেন? কিছু প্ল্যান করিসনি তো? মাহিরের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলভি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো ভাইয়া? কিসের প্ল্যান করব? মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? আলতাফ মাহমুদ বলেন, তোমার মন পরিবর্তন হলো কেন হঠাৎ? আগে তো খুব হম্বিতম্বি করেছিলে, এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন? তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না। নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য আছে। তুমি কি চাইছো? তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো। আমার মনে একটাই ভাবনায় চলছে, বিয়ে করেছি, এখন সংসার করব। তারপর তোমাদের 10-12টা নাতি নাতনি উপহার দেব, ব্যাস। তাছাড়া আর কিছুই না। সকলের চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসবে। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকিয়ে আছে সবাই। আলভি বলছে এসব কথা, এই ছেলের শরীরে জিন বা ভূত ভর করেনি তো? জিন বা ভূতই হয়তো এসব কথা বলছে নিশ্চয়ই। না হলে তো এইসব কথা ওর মুখ দিয়ে বের হওয়ার কথাই নয়। হঠাৎ করে হয়েছে কি এই ছেলের? চলবে ইনশাআল্লাহ।